বহুদিন পর নিজ শহরে পৌঁছে আব্দুর রহমানের কাছে মনে হলো সবকিছুই যেন কেমন ভুতুড়ে হয়ে গেছে। বদলে গেছে শহরের সব কিছু। নিষ্প্রাণ মৃতপুরীর মতো লাগছিল চোখ ধাঁধানো সেরা আবাদ শহরটি। শহরে পৌঁছে আব্দুর রহমান আঁচ করল, এখানে জনজীবনের গতি স্বাভাবিক নয়, ভয়াবহতার ছাপ স্পষ্ট। রাত ৯টায় সারা শহর নিঝুম, নিস্তব্ধ। অথচ একসময় গভীর রাত পর্যন্ত এ শহরের প্রতিটি গলি থাকত কোলাহল ও জনরব মুখরিত। তার মানে প্রশাসন জনগণের উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালাচ্ছে এখন। মেইন রোড এড়িয়ে নির্জন অন্ধকার রাস্তা ধরে আব্দুর রহমান বাড়ির দিকে পা বাড়াল, যাতে পুলিশি ঝামেলার মুখোমুখি না হয়ে বাড়ি পৌঁছতে সহজ হয়। খুব সতর্কভাবে পা চালিয়ে আব্দুর রহমান বাড়ির কাছে পৌঁছে দেখল তাদের বাড়ির সামনের দিকে দু একজন লোক যাতায়াত করছে। তাই আলীকে নিয়ে সামনের দরজা এড়িয়ে ঘরের পেছনের দরজায় কড়া নাড়ল। ঘরের দরজার সামনে গিয়ে আব্দুর রহমানের দীর্ঘদিনের বিরহ ব্যথা বাঁধভাঙা জোয়ারের মতো হৃদয়ে প্রচণ্ড আঘাত হানল। মা বাবার সাথে মিলিত হওয়ার দুর্বার আকাঙ্ক্ষায় তার বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছিল। স্নেহময়ী মায়ের আদরের স্পর্শ থেকে দূরে থাকার কথা অনুভব করে দরদর করে দু চোখে অশ্রু ঝরছিল। যেন এখন অঝোর ধারায় শুরু হয়েছে শ্রাবণের বর্ষণ। প্রথম কড়া নাড়ার পর অনেকক্ষণ অতিবাহিত হলেও কোনো সাড়া শব্দ না পেয়ে আব্দুর রহমান আবার কড়া নাড়ল। দ্বিতীয়বার কড়া নাড়লে ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে এলো, আসছি। কে? এ আওয়াজ ছিল আব্দুর রহমানের স্নেহময় মায়ের চিরপরিচিত আওয়াজ। তিনি দরজার কাছে এসে আবার বলেন, কে? আব্দুর রহমান দরজার কাছে মুখ নিয়ে ক্ষীণ স্বরে বলল, মা, আমি আব্দুর রহমান। আব্দুর রহমানের ডাক শুনে মায়ের হৃদয়ে আনন্দে ভরে গেল। তিনি দ্রুত দরজা খুলে আদরে পুত্রকে বুকে টেনে নিলেন। সুখের আতিশয্যে মায়ের দু চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। মা পুত্রের আলিঙ্গনে আলীর হৃদয়পটে ভেসে উঠল তার শাহাদাত বরণকারী মায়ের কান্তিময় অবয়ব। আলীর মনে হল, কালো সাদা গৌড় যাই হোক, পৃথিবীর সব মায়েরই নিজ সন্তানের প্রতি দরদের কোনো পার্থক্য নেই। মা পুত্রের আবেগময়তা স্বাভাবিক হয়ে এলে আব্দুর রহমান আলীকে পরিচয় করিয়ে দিল। আলী তাকে বিনীত সালাম জানালো। আব্দুর রহমানের মহিয়সী মা আলীকে মোবারকবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানালেন। পরিচয়ের পর মা তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে বসালেন। আব্দুর রহমান মাকে জিজ্ঞেস করলেন, মা, আব্বু কোথায়? দেখছি না যে। মা বললেন, এই একটু আগে বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। তোমরা বসো, আমি তোমাদের জন্য খানা তৈরি করি। তোমার আব্বু এলে সবাই একসাথে বসে কথা বলবো। আব্দুর রহমানের মা আলীর উদ্দেশ্যে বললেন, বেটা, আমার আব্দুর রহমানের খাবারের পছন্দ অপছন্দ আমি জানি, তবে তুমি কি খাবে? আজ আমি আমার পুত্রদের পছন্দের খাবার রান্না করব। আলী বলল, খালাম্মা, আজ আমি আব্দুর রহমানের পছন্দের খাবারই খাব। আগামীকাল আব্দুর রহমান আমার পছন্দের খাবার খাবে। এতে আপনার সময়ও বাঁচবে, উভয়ের পছন্দের খাবারও খাওয়া হবে। আলীর কথা শুনে মা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আব্দুর রহমান মাকে ডেকে বলল, মা, আমাদের আসার খবর আব্বু ছাড়া আর কেউ জানে না যেন। আমরা খুব গোপনে এসেছি। দীর্ঘ সফরের ক্লান্তি, ঝুঁকিপূর্ণ যাত্রার সীমাহীন উদ্বেগ, আলী ও আব্দুর রহমানের দেহ মনে কষ্টের গভীর ছাপ সুস্পষ্ট। তারা উভয়ই ক্লান্তি দূর করবার জন্য ঠান্ডা পানিতে দীর্ঘক্ষণ গোসল করল। তৃপ্তিময় গোসল সেরে জামাকাপড় বদলে উভয়ে শটান বিছানায় গা এলিয়ে দিল। বিছানায় পিঠ লাগানোর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল তারা। ইত্যবসর আব্দুর রহমানের আব্বা ঘরে ঢুকে স্ত্রীকে ডাকতে ডাকতে সোজা রান্নাঘরের দিকে যেয়ে বলল, কি গো, এত রাতে তুমি রান্নাঘরে কি করো? ড্রয়িং রুমের লাইট অফ করে দিয়েছিল আব্দুর রহমান, আর তার আব্বু ঘরে ঢুকছিলেন অন্য দরজা দিয়ে। আব্দুর রহমানের মা ফাতেমা স্বামীকে বললেন, রান্না করছি, ড্রয়িং রুমে দেখো গিয়ে কে এসেছে। আব্দুর রহমানের আব্বা ধারণাই করতে পারছিলেন না যে আব্দুর রহমান আসতে পারে। তিনি দ্রুতপদে ড্রয়িং রুমে ঢুকে লাইট অন করলেন। আব্দুর রহমানকে ঘুমন্ত দেখে তিনি যেই তার মাথা ধরে নিজের কোলে উঠাতে চাইলেন, তখন আলী ও আব্দুর রহমান
উভয়ের ঘুম ভেঙে গেল। আব্দুর রহমান উঠে তার আব্বাকে জড়িয়ে ধরল। বাবা পুত্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ পর্যন্ত আদর করলেন আর অবচেতন মনে বলে গেলেন আবেগ আপ্লুত কত কথা। আব্দুর রহমান যখন বলল, ইনি কমান্ডার আলী, আমার পরম বন্ধু, আব্দুর রহমানের আব্বা আলীকেও এক হাতে বুকে চেপে ধরলেন। বললেন, বেটা, তোমার চিঠি আসা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো যুদ্ধে নিহত হয়েছ। আমি তোমার কমান্ডারের সাথে টেলিফোন করে জানতে পারলাম যে তোমার কোনো খোঁজ নেই। একটি অপারেশন গ্রুপ থেকে তুমি হারিয়ে গেছ। এরপর আমরা তোমাকে ফিরে পাওয়ার আশা হারিয়ে ফেলি। একমাত্র তোমার আত্মার শান্তির জন্য দোয়া করা ছাড়া আমাদের সান্ত্বনার কোনো পথ ছিল না। তোমাদের হারিয়ে যাওয়ার সংবাদ আমি তোমার মাকে কখনো জানতে দেইনি, কিন্তু তোমার চিঠি আসা বন্ধ হতেই সে তোমার জন্য কাঁদতে শুরু করে। গত বছর তোমার জন্মদিনে তো এমন কান্নাকাটি শুরু করেছিল যে তাকে শান্ত করতে গিয়ে আমিও কান্নায় ভেঙে পড়েছিলাম। পিতাপুত্রের কথোপকথনের ফাঁকে আব্দুর রহমানের মা খাবার নিয়ে এলেন। আব্দুর রহমান বলল, আব্বু, সেদিন রাতে আমি আপনাদের স্বপ্নে দেখলাম। তখন থেকে বাড়িতে আসার জন্য আমার মন পাগল হয়ে উঠল। কিছুতে নিজেকে সামাল দিতে পারছিলাম না। আপনাকে তো আমি বলেই গিয়েছিলাম, সুযোগ পেলে আমি মুজাহিদ বাহিনীতে যোগ দেব। এতে আমাদের এত পেরেশান হওয়ার কি ছিল? আফগানিস্তানে যদি কোনো মুজাহিদ শহীদ হয়, তার বাপ মা বোন শহীদকে নিয়ে গর্ববোধ করে। জিহাদে আত্মদানের জন্য আমি কোনো আফগানকে এতটুকু কুণ্ঠিত হতে বা দুঃখ বোধ বা কাঁদতে দেখিনি। আমার শাহাদাতের জন্য আপনারা দুঃখ পেলে আমার খুব কষ্ট হতো। পুত্রের প্রতি উত্তরে মা বললেন, বেটা, তোমার শাহাদাতের জন্য আমাদের কোনো দুঃখবোধ নেই, কিন্তু আমার তো আশঙ্কা ছিল তুমি হয়তো যুদ্ধক্ষেত্রে কাফেরদের পক্ষ হয়ে মৃত্যুবরণ করেছ। এখানে কমিউনিস্টরা কথা প্রচার করে যে মুজাহিদরা কোনো রুশ সৈন্যকে ধরে নিলে আর জীবিত রাখে না। কমিউনিস্ট হোক বা মুসলমান হোক, কোনো বিপক্ষের সৈনিক মুজাহিদের হাতে রেহাই পায় না। আমাদের আরও বেশি ভয় হচ্ছিল এই ভেবে যে তুমি রুশ ব্যারাক ছেড়ে মুজাহিদ বাহিনীতে যোগ দিতে গিয়ে না আবার মুজাহিদের হাতে নিহত হয়েছ। না বেটা, তোমার অপমৃত্যুর আশঙ্কা না থাকলে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে তুমি আমার একমাত্র পুত্র কেন, 10 পুত্র শহীদ হলেও আমি এক বিন্দু চোখের পানি ফেলব না। আব্দুর রহমানের মায়ের কথা শুনে আলী বলল, খালাম্মা, এসব রুশ সরকারের প্রোপাগান্ডা। কেবল মুসলমান কি কেন, অতি কমিউনিস্টকে মুজাহিদরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো শাস্তি দেয় না। এখনও আমাদের বন্দি শিবিরগুলোতে অসংখ্য রুশ বন্দী রয়েছে। আমরা বন্দি বিনিময় করতে চাই, কিন্তু রুশ কমান্ডাররা বন্দি বিনিময়ে রাজি হয় না। রুশ কয়েদিরা মুজাহিদ বন্দি শিবিরে মুজাহিদদের আদর্শবাদিতায় এবং সুন্দর আচরণে ইসলাম গ্রহণ করে এবং রুশ বাহিনীর মোকাবিলায় যুদ্ধ করে শাহাদাত বরণ করছে। আসল ব্যাপার হচ্ছে, রুশ সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচার যন্ত্র আছে। আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো তাদের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, আর আমাদের হাতে আধুনিক কোনো প্রচার মিডিয়া নেই। ইসলাম বৈরী আন্তর্জাতিক মাধ্যমগুলো আমাদের কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে না ধরে বিকৃতভাবে প্রচার করে থাকে। আমরা তো রুশ কমিউনিস্টদের মধ্যে বসবাস করে ওদের প্রোপাগান্ডায় প্রভাবিত হয়ে পড়ি। ওরা তো সবসময় প্রচার করে যে মুজাহিদরা খুবই অত্যাচারী, জালেম। কথাগুলো বললেন আব্দুর রহমানের আম্মা। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, ওহো, তোমাদের তো ভীষণ ক্ষুধা পেয়েছে। খাবার রেখে আমরা গল্পে ডুবে গেছি। এসো এসো, খেয়ে নাও। আহারান্তে আব্দুর রহমানের আব্বু বললেন, বেটা, এখন তোমাদের জিহাদের কথা ও মুজাহিদের কার্যক্রম শোনাও। আব্বু, রাত 12টা বেজে গেছে, আগামীকাল শুনলে হয় না? আপনার তো আবার রাত জাগলে অসুখ বাড়ে, বিনয়ের স্বরে বলল আব্দুর রহমান। বেটা, আমরা তো জিহাদি কার্যক্রম শোনার জন্য বেকার হয়ে আছি। তোমরা পরিশ্রান্ত, বিশ্রামের দরকার। তোমাদের কষ্ট হলে ভিন্ন কথা। যে পর্যন্ত আমি তোমাদের সকল কথা না শুনব, ততক্ষণ এমনিতেও ঘুম হবে না। অগত্যা আব্দুর রহমান আফগানিস্তান তার যাওয়ার পর থেকে রুশ বাহিনীর উপর্যুপরি ব্যর্থতা, মুজাহিদের অব্যাহত সাফল্যের কথা বলতে শুরু করল। রুশ বাহিনীর পক্ষ ত্যাগ করে মুজাহিদ বাহিনীর সাথে মিলিত হওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা ও পূর্বাপর সংঘটিত রুশ বাহিনী এবং মুজাহিদের কীর্তিগাথা সবিস্তারে বর্ণনা করল।
সোভিয়েত বাহিনীর অকল্পনীয় জুলুম, নিরীহ আফগানদের উপর পরিচালিত তাদের অত্যাচারের কাহিনী শুনে আব্দুর রহমানের আব্বা আম্মার চোখে পানি এসে গেল। আবার ইমানি শক্তি বলে বলিয়ান আফগান মুজাহিদের ধারাবাহিক সাফল্যের কথা, আল্লাহর রহম এবং মদদের কথা শুনে তাদের চোখ মুখ খুশিতে দীপ্তিমান হয়ে উঠল। মা বললেন, দেখবে অচিরেই মুজাহিদদের বিজয় হবে। তাদের সাহায্যকারী প্রভু তাদের পরাজিত করতে পারে এমন শক্তি পৃথিবীতে নেই। আব্দুর রহমানের দীর্ঘ বর্ণনা শেষ হলে তার আব্বা বললেন, বেটা, রাশিয়ার কমিউনিস্ট সরকার মুজাহিদদের জালেম, অত্যাচারী, সন্ত্রাসী, ডাকাত, লুটেরা, খুনি বলে প্রচার করে, অথচ এখানকার মুসলমানরা মুজাহিদদের উত্তরোত্তর বিজয়ে উৎফুল্ল বোধ করছে। কমিউনিস্টদের সীমাহীন নির্যাতন নিপীড়নে ওদের প্রতি জনগণ প্রচণ্ড বিতৃষ্ণ। তাদের ধারণা রুশ বাহিনীর ক্রম অবনতি এবং পরাজয়ের কারণে সরকার মুজাহিদ বাহিনী সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। রাশিয়ার সাধারণ মানুষ মুজাহিদ বাহিনীকে ঐশী সাহায্যে বলিয়ান মনে করে। অনেককেই বলতে শুনেছি, মুজাহিদের পরাজিত করা কোনো সামরিক শক্তির পক্ষে সম্ভব নয়। আমি নিজেও কয়েকজন আফগান ফেরত রুশ সেনা অফিসারের সাথে কথা বলেছি। গত বছর এক অফিসার আমাকে বলল, আমাদের সেনারা এক মুজাহিদকে বন্দি করে নিয়ে এলো। আমি আফগান মুজাহিদের অনেক অলৌকিক কাহিনী সেনাদের কাছে শুনেছি, তবে এসব কখনোই বিশ্বাস করিনি। মুজাহিদকে বন্দি অবস্থায় পেয়ে আমার মনে ওদের ঐশ্বরিক শক্তি পরীক্ষা করার কৌতূহল জাগল। আমি বন্দি মুজাহিদকে বললাম, তোমরা নাকি পাথর নিক্ষেপ করে ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিতে পারো? ও বলল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি ওকে বললাম, এখন যদি তার প্রমাণ দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেব। সে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হলে পারব। সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে 1 ঘটি পানি চাইল। উপস্থিত এক সিপাহী 1 ঘটি পানি এনে দেয়। ওকে দেখলাম হাত মুখ পা ধুয়ে একবার মাথায় হাত বুলালো, অর্থাৎ অজু করল। এরপর কি যেন পাঠ করে রাস্তা থেকে কয়েকটি পাথর কুড়িয়ে আমাদের একটি ট্যাঙ্কে ছুঁড়ে মারল, আর সাথে সাথে দাও দাও করে ট্যাঙ্কে আগুন ধরে গেল। 2 মাস আগে অনুরূপ আরেক রুশ অফিসারের সাথে আমার দেখা। আফগানিস্তানে মারাত্মক আহত হয়ে কিছুদিন আগে সে দেশে ফিরে এসেছে। সেও বহু অলৌকিক ঘটনা শুনিয়েছে। অফিসারটি বলেছিল, সে দেশে ফিরে আসার কমাস আগে নাকি 2টি রুশ কনভয় একটি মুজাহিদ ক্যাম্প দখল করতে গিয়ে একজনও ফিরে আসতে পারেনি। এমনকি ওদের কোনো চিহ্ন রুশ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়নি। এভাবে 2-3টি কনভয় পাঠানো হলো, কিন্তু একজন রুশ সেনাকেও খুঁজে পাওয়া গেল না। রুশ বাহিনীর কনভয়গুলো কি আকাশে মিলিয়ে গেল না জমিনে ধসে গেল, কিছুই বোঝা গেল না। মুজাহিদ বাহিনী সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য শুনলাম কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সদস্য ও আমাদের জেলা সেক্রেটারির কাছে। সেক্রেটারি সাহেব আমাকে জানালেন, তিনি কদিন আগে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এলে তাকে বিমর্ষ দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে যে? তিনি বললেন, আমি কেন, দেশের সকল নেতৃবৃন্দই তো খুব উদ্বিগ্ন। যে ব্যাপারটি রাশিয়ার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তা আমাকে শোনালে তুমিও চিন্তিত হয়ে পড়বে। আব্দুর রহমানের আব্বু বললেন, আমি কিছুক্ষণ আগে এক বৈঠক থেকে এসেছি। বৈঠকটি ছিল সরকারি গোয়েন্দা বাহিনীর উঁচু অফিসারদের পর্যালোচনা সভা। সে বৈঠকের বিশেষ আলোচ্য বিষয় ছিল সদ্য আফগান সফর থেকে প্রত্যাবর্তনকারী রুশ প্রতিরক্ষা মন্ত্রীর পেশকৃত রিপোর্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তান সফর করে এসে রুশ সরকারের নীতি নির্ধারকদের কাছে একটি দীর্ঘ রিপোর্ট দিয়েছে। রিপোর্টে আফগানিস্তানের মুজাহিদদের অনুকূলে সংঘটিত 2টি ঘটনাকে প্রতিরক্ষা মন্ত্রী বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছে। ঘটনার একটি হল, রুশ বাহিনীর 2টি কনভয় মুজাহিদদের একটি ক্যাম্পে আক্রমণ করতে অগ্রসর হলে পুরো 2টি কনভয় অদৃশ্য হয়ে যায়। কনভয়ে অংশগ্রহণকারী রুশ সেনাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনাটি ছিল ওই কমান্ডার কনভয় অদৃশ্য হয়ে যাওয়ার রহস্য উন্মোচনের পরিচালিত অপারেশন। আমাদের এরিয়া কমান্ডার কনভয় অদৃশ্য হয়ে যাওয়ার পর উদ্দিষ্ট মুজাহিদ ক্যাম্প আক্রমণের জন্য যেখানে 300 স্পটনাজ সেনা পাঠায়, কিন্তু আশ্চর্যজনকভাবে স্পটনাজ সেনাও জীবন্ত ফিরে আসতে পারেনি। অথচ স্পটনাজ সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রীর বিশ্বাস
যে স্পটনাদ পৃথিবীর যে কোনো দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করতে সক্ষম। প্রতিটি স্পটনাদ সৈন্য 100 জন উঁচু মানের প্রশিক্ষিত 36 সেনাকে অবলীলায় হত্যা করার মতো সক্ষমতা রাখে। রুশ সুপ্রিম কাউন্সিল প্রতিরক্ষামন্ত্রীর রিপোর্ট শুনে যখন জানতে পারল 300 স্পটনাদ সেনা এবং এক মুজাহিদ বাহিনীকে পরাস্ত করতে পারেনি, তখন অনেকের চেহারা পাংশুবর্ণ ধারণ করে। সবার চেহারায় ধরা পড়ে অজানা শঙ্কাবোধ। এক কাউন্সিলর তো শঙ্কাবোধ চেপে রাখতে না পেরে বৈঠকেই বলে ফেলল, তাহলে তো দেখা যায় মুজাহিদদের হাতে আমরাও নিরাপদ নই। ওরা যদি দুর্ধর্ষ স্পটনাদ সেনাদের নিশ্চিহ্ন করে দিতে পারে, তবে তো রাশিয়া এসে আমাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে পারে। কি বলেন, ভয়াবহ খবর নয় কি এটি? আব্দুর রহমানের আব্বু কথা শেষ করলে আলী স্মিত হেসে বললেন, চাচা যান, কনভয় দুটো গায়েব করে দেয়া এবং স্পটনাদ সেনাদের ধ্বংস করে দেয়ার এক বিস্ময়কর কৃতিত্বের অধিকারী আপনার ছেলে আব্দুর রহমান। না আব্বু, এসবই আলীর কমান্ডিং ও বিচক্ষণতার ফল, আব্দুর রহমান বলল। আব্দুর রহমানের আব্বু বললেন, এটা তো আমার জন্য চরম গর্বের বিষয়। কৃতিত্ব জারি হোক, তোমরা উভয়ই আল্লাহর পথের সৈনিক ও আমার পুত্র। ছেলের বিস্ময়কর কৃতিত্বের কথা শুনে পাশে বসা আব্দুর রহমানের আম্মা উঠে এসে উৎফুল্ল চিত্তে আব্দুর রহমানের কপালে চুমু খেলেন। পরমানন্দে প্রিয় পুত্রকে বুকে জড়িয়ে নিলেন। অতপর আলীর মাথা মুখে আদুরে হাত বুলিয়ে বললেন, প্রিয় বৎস, আল্লাহ তোমাদের দুজনকে শান্তিতে রাখুন। নিত্য যেন সাফল্য তোমাদের পদচুম্বন করে। সব সময় পরওয়ারদিগারের দরবারে এ কামনাই করি। জিহাদের কাহিনী বলতে বলতে রাত পেরিয়ে ফজরের সময় হয়ে গেল। ঘড়িতে সময় দেখে আলী ও আব্দুর রহমান নামাজের অজু করতে উঠে গেল। নামাজ শেষে সবাই নির্ঘুম রাতের ক্লান্তি দূর করতে বিছানায় গা এলিয়ে দিলে অল্পক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় ঘুম থেকে উঠে সবাই নাস্তা খেয়ে নিল। নাস্তা শেষে আলী ও আব্দুর রহমান আবার ঘুমিয়ে পড়ল। বেলা যখন দুপুর ছুঁই ছুঁই করছে, তখন আব্দুর রহমান ঘুম থেকে উঠল। তার মা তখনও রান্নার কাজে ব্যস্ত। অনেকদিন পর একমাত্র আদরের পুত্র বাড়ি এসেছে। মায়ের মায়াবী মনের কোনো পুত্রের প্রিয় খাবারের যত সব নাম তার মনে পড়েছে, সব একসাথে রান্না করতে ইচ্ছা করছে। কোনটা বাদ দিয়ে কোনটা রাঁধবেন গোল পাকিয়ে যাচ্ছে। এমন সময় পেছন থেকে আব্দুর রহমানের ঘর এ ঘর খুঁজে রান্নাঘরে গিয়ে হাজির। মায়ের কাছে গিয়ে এ কথা বলার পর আনমনে এক ফাঁকে মাকে জিজ্ঞেস করল, মা, জুবাইদার কি কোনো খবর আছে? সে কোথায়? আব্দুর রহমান যে জুবাইদার কথা জিজ্ঞেস করার জন্য আরও কিছু অনাবশ্যক কথার অবতারণা করেছে, মায়ের খেয়াল সেদিকটা এড়িয়ে গেল না। রাশিয়ার প্রেম, বিয়ে এসব ব্যাপারে ছেলেমেয়েরা মা বাপের সাথে কথা বলতে কোনো প্রকার দ্বিধা করে না। কিন্তু মা তাও অনুধাবন করলেন যে আব্দুর রহমানের মধ্যে কেমন যেন একটা গুণগত পরিবর্তন এসেছে। মা বললেন, বেটা, জুবাইদা আগের মতোই আছে। ও তোমার কথা প্রায়ই জিজ্ঞেস করে। আমাদের মতো জুবাইদাও তোমার কুশল চিন্তায় উদ্বিগ্ন। মা, জুবাইদার সাথে দেখা করা যাবে কি? ওরা বাড়িতেই আছে তো। আব্দুর রহমান বলল, কেন দেখা করা যাবে না? কোনো অসুবিধা নেই বেটা, সে ব্যবস্থা আমি আগেই ঠিক করে রেখেছি। মনে রেখো, যে মা তার সন্তানের আবেগ অনুভূতি বুঝতে পারে না, সে মা হওয়ার যোগ্যতাই তো রাখে না। আমি তোমার বলার আগেই তোমার আব্বুকে বলে দিয়েছি অফিস থেকে ফেরার পথে জুবাইদাদের বাড়ি হয়ে ওকে নিয়ে আসার জন্য। তাছাড়া এতদিন পরে তুমি বাড়ি এসেছ, তোমার সব পছন্দের খাবার আমি একা রাঁধতে পারবো না। তুমি যেমন অনেক দিন পর মায়ের কাছে এসেছ, তোমার বন্ধু আলীও তো ওর মায়ের কাছে থেকে এসেছে অনেক দিন হলো। আমি এমন ব্যবস্থা করতে চাই যাতে উভয়ে নিজ ঘরের আহারাদি করতে পারে। বেটা, আমি রোগে শোকে এখন দুর্বল হয়ে পড়েছি। এজন্য তোমার ততদিন এখানে থাকবে জুবাইদা আমার কাজে সহযোগিতা করবে। আমি অবশ্য কথাও ঠিক করে রেখেছি যে তুমি বাড়ি এলেই জুবাইদার সাথে তোমার বিয়ের কাজটিও সেরে ফেলব। বিয়ের পর ওকে তুমি সাথে নিয়ে যাবে, এটাও আমার সিদ্ধান্ত। বেচারি তোমাকে ছাড়া একাকী এখানে কষ্টে ছটপট করবে। মা হয়ে আমি তা সহ্য করব কিভাবে? মায়ের কথা শুনে খুশিতে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরে আব্দুর রহমান মায়ের নির্বিঘ্নে পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে বললেন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আব্দুর রহমান মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি যা চিন্তা করেছ ভালো, কিন্তু বিয়ের ব্যাপারে একটু ভাবতে হবে। কথা শেষ করে আব্দুর রহমান আলীর কাছে চলে গেল। অফিস ছুটির পর আব্দুর রহমানের আব্বা সোজা জুবাইদাদের বাড়ি এলেন।
এ সময় জুবাইদা বিছানায় অলসভাবে শুয়ে শুয়ে ভাবছিল আব্দুর রহমানেরই কথা। কিছুদিন যাবৎ যত সব উল্টাপাল্টা খবর আসছে আফগানিস্তান সম্পর্কে। আব্দুর রহমান ভাই কোথায় আছে, কি করছে, কোনো খবর নেই অনেক দিন যাবৎ। মানুষটা একটা চিঠি পর্যন্ত লেখে না। মামুনি, কেমন আছো? আব্দুর রহমানের আব্বার কণ্ঠস্বর শুনে জুবাইদার ভাবনায় ছেদ পড়ল। হুড়মুড় করে উঠে সালাম জানালো, অভিমানী স্বরে বলল, মামা কি পথ ভুল করে এদিকে এসেছেন? পথ ভুলে নয় মা, সময়ের অভাবে আসতে পারি না। যাক মামুনি, জলদি করো, তোমার মামিমা তোমার পথ চেয়ে বসে আছে, এখনই তোমাকে যেতে হবে। এমন কি দরকার পড়ল যে আমাকে এখনই যেতে হবে? তাছাড়া মা বাড়িতে নেই, পাশের বাড়িতে একটা দরকারে গেছেন। মা বাড়ি না এলে তো আর যাওয়া হচ্ছে না। তা সে আসুক, এর মধ্যে তুমি কাপড় চোপড় গুছিয়ে নাও, বেশ কিছুদিন থাকতে হতে পারে। দরকারি সব জিনিস ব্যাগে ভরে নাও। আর হ্যাঁ, তোমার মামিমা বলতে নিষেধ করেছেন, এজন্য বলছি না, নিজেই তোমাকে বিষয়টা জানাতে চাই। তোমার একটা বড় খুশির খবর আছে মা। মামার কথায় জুবাইদা মুচকি হেসে প্রয়োজনীয় সামগ্রী গোছাতে লেগে গেল। ইত্যবসরে জুবাইদার মাও এসে গেলেন। ভাইকে কুশল জিজ্ঞেস করে ব্যাগে কাপড় চোপড় গোছাতে দেখে জুবাইদাকে জিজ্ঞেস করলেন, কি বেটি, এসব কি হচ্ছে? জুবাইদা মায়ের উদ্দেশ্যে বলল, আমি জানি না আম্মু, মামাকে জিজ্ঞেস করুন। আব্দুর রহমানের আব্বা জুবাইদার আম্মা রুখসানাকে বলল, জুবাইদাকে কয়েকদিনের জন্য আমি নিয়ে যাচ্ছি, কদিন আমাদের বাড়িতে থাকবে, তুমি কি বলো? ভাইজান, আপনি নিয়ে যাবেন, এতে আমার আবার কি বলার আছে? যতদিন ইচ্ছা আপনারা ওকে রাখুন। ও তো বরং ভাবির কাছে গেলে বেশি ভালো থাকে। কথা বলার এক পর্যায়ে জুবাইদার আম্মা রুকসানা বললেন, ভাইজান, আব্দুর রহমানের কি কোনো খবর আছে? অনেকদিন যাবৎ কোনো খবর পাচ্ছি না। আব্দুর রহমানের আব্বা বললেন, হ্যাঁ খবর আছে, কিছুদিনের মধ্যে বিস্তারিত খবর পাওয়া যাবে। জুবাইদার পিতা ছিলেন একজন কট্টর কমিউনিস্ট, এজন্যে রুকসানা নিজের বোন হলেও তার উপর এতটা আস্থা রাখতে পারছিলেন না। তাছাড়া জুবাইদা ছাড়া আব্দুর রহমানের আগমনের খবর বেশি মানুষে জানুক, এই ব্যাপারটি যথাসম্ভব সযত্নে এড়িয়ে যাচ্ছিলেন তিনি। জুবাইদা যখন আব্দুর রহমানের বাড়ি পৌঁছল, তখন আব্দুর রহমানের আম্মা উঠোনে কাজ করছিলেন। তাকে সালাম দিয়ে জুবাইদা ঈষৎ মায়াবী স্বরে বললেন, মামিমা, বলুন তো এমন কি সুখবর দেওয়ার জন্য আমাকে এত তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছেন? আব্দুর রহমানের আম্মা বললেন, মামুনি, তুমিই বলো তো দেখি, এ বাড়িতে তোমার সবচেয়ে খুশির খবর কি হতে পারে? মামিমা, এটা অবশ্য আপনি খুব ভালোই জানেন, কিন্তু মুখের কথা অসম্পূর্ণই রয়ে গেল। জুবাইদার দুচোখ পানিতে ভরে গেল, সে আবেগ আপ্লুত হয়ে পড়ল। আব্দুর রহমানের আম্মা তাকে ধরে এনে ঘরে বসালেন এবং বললেন, মামুনি, তুমি এখানে একটু বসো, আমি এখনই তোমার খবর নিয়ে আসছি। আব্দুর রহমানের ঘরে গিয়ে মা তাকে ডেকে বললেন, বেটা, জুবাইদা আমার ঘরে বসে আছে, তুমি ওর সাথে কথা বলো। আব্দুর রহমান চকিতে আলীকে বলল, দোস্ত, আমি আসছি। আব্দুর রহমান যখন জুবাইদার কাছে গিয়ে দাঁড়ালো, জুবাইদা তাকে দেখে বিস্ময়াভিভূত হয়ে বলে উঠল, আপনি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন নয়, বাস্তবেই দেখছ। আমি তোমার আব্দুর রহমান, তোমার পাশে জীবন্ত দাঁড়ানো।